স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই প্রথম জামাতে ইসলাম শরৎদি উদ্যানে জাতীয় একটি সমাবেশের আয়োজন করেছে আজকে বা করেছিল এবং সেই আয়োজনে গোটা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল, যেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় বেলা 2:30টার দিকে আর কি। এবং এই সমাবেশে গোটা বাংলাদেশ থেকে জামাতে ইসলাম দাবি করছে যে প্রায় 10 লক্ষ মানুষের তারা একটি প্রস্তুতি নিয়েছিল, যে এই সমাবেশে তারা গোটা বাংলাদেশ থেকে 10 লক্ষ মানুষ তারা নিয়ে আসবে, তাদের নেতাকর্মী নিয়ে আসবে। যাই হোক, সেই এদের মূলত যে দাবি দেওয়াগুলো ছিল, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 7 দফা দাবি এবং পিআর পদ্ধতিতে যেন নির্বাচন হয়, সেই বিষয়টিকে মূলত তুলে ধরার জন্যই এই সমাবেশ। এছাড়াও যেন নির্বাচনে একটি প্লেইং ফিল্ড যেন তৈরি থাকে বা তৈরি করা হয় এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয়, সে দাবিও কিন্তু জানিয়েছে এই সমাবেশে। সমাবেশে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী বাংলাদেশের যিনি আমির, তার যে মনোবল, তার যে আম ইমানি শক্তি, এটা অসাধারণ। আমি এর আগে অনেক জনসভাতে অনেক নেতা আম তিনি হচ্ছে বক্তব্য দিতে অসুস্থ হয়ে গেছেন, পড়ে গেছেন, চলে গেছেন হসপিটালে। কখনো তো আবার আওয়ামী লীগের অনেক প্রোগ্রামে দেখেছি গোটা মঞ্চই ভেঙে গেছে, হোয়াটএভার। কিন্তু এই ভদ্রলোক, উনি পড়ে গেছেন আ অসুস্থ হয়ে এবং সেখান থেকে আবারও তিনি দাঁড়িয়েছেন। দাঁড়ানো কথা বলার পরে তিনি আবারও পড়ে গেছেন এবং একটা পর্যায়ে বসে গিয়েই তিনি সবার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তার ভাষণের যে মূল বিষয়গুলো ছিল যে আ বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। কিন্তু এবার আসলে লড়াইটা তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে, আমরা যদি সরকার গঠন করি কিংবা সাধারণ মানুষ যদি জামাত ইসলামকে ভালোবেসে কিংবা সমর্থন দিয়ে যদি আ আ সাধারণ নির্বাচনে যদি জয়যুক্ত করেন এবং যদি তারা সরকার গঠন করতে পারেন, তাহলে তারা তাদের কোনো মন্ত্রী, এমপি আম ট্যাক্স মুক্ত কোনো গাড়িতে চলবেন না। তারা কোনো প্রকার উন্নয়ন প্রকল্পে নিজেরা টাকা লেনদেন করবেন না। আর যদি কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন, সেটা জাতির সামনে তার সঠিক হিসাব দিবেন। দেখেন, এই কথাগুলো কিন্তু বা তিনি যেভাবে বলেছেন, এখানে কিন্তু একটা ক্লিয়ার মেসেজ আছে। তিনি কাউকে কোনো দোষারোপ করেননি। পাস্ট ইস পাস্ট। ফ্যাসিস্ট সরকার চলে গেছে, চলে গেছে। এখন আমাদের যুদ্ধটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। আমাদের যুদ্ধ হচ্ছে স্বচ্ছতার আ পক্ষের যুদ্ধ আরকি। তো সেদিক থেকে তার যে দাবিগুলো খুবই যৌক্তিক এবং তিনি যত চমৎকার করে এই বিষয়গুলো তুলে ধরেছেন খুবই অল্প সময়ের ভিতরে। তিনি যদিও অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরেও তার এই কথাগুলো কিন্তু খুবই আ অর্থবহ। কারণ আমরা তরুণরা আমরা যেভাবে সামনের দিনে আমাদের দেশকে দেখতে চাই, তার কথার ভিতরে কিন্তু তার একদম সুস্পষ্ট আ তার দিক নির্দেশনা বা তার সেই চাওয়া পাওয়াটা কিন্তু এখানে আছে। এবং আ যেটা দেখা যায় যে অন্যান্য রাজনৈতিক দলে তারা যেভাবে স্ট্যান্ডবাজি করে, তারা যেভাবে জনসভায় কথা বলেন, সেদিক থেকে ডক্টর শফিকুর রহমান কিন্তু খুবই বাস্তবমুখী কথা বলেছেন। কারণ দেশকে যদি আপনি এগিয়ে নিতে চান, তাহলে দুর্নীতির বিরুদ্ধে আপনাকে দাঁড়াতেই হবে। দুর্নীতির বিরুদ্ধে একটি আ যুদ্ধ ঘোষণা করতে হবে এবং তরুণদেরকে তিনি স্পষ্ট করে বলেছেন যে, "আমরা তোমাদের সাথে আছি। আমাদেরকে যুদ্ধ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই ভবিষ্যতের জন্য আরকি।" তো এই তার যে এই ডাক, তরুণদের প্রতি যে তার এই ডাক, এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে দেশে যত তরুণ প্রজন্ম যারা আছেন তারা এই বিষয়টি আমার কাছে মনে হচ্ছে খুবই পজিটিভলি নেবে আরকি। এবং ডক্টর শফিকুর রহমানের কিন্তু গ্রহণযোগ্যতা গত ১ বছরে তিনি যেভাবে কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় যেভাবে তিনি আম সবার সাথে মিশেছেন, তাতে কিন্তু তার আ কথাতে কিন্তু তার গ্রহণযোগ্যতা দিন, দিন বাড়ছে। তার প্রতি অনেক মানুষের, বিশেষ করে তরুণদের কিন্তু একটা ভালো লাগা তৈরি হচ্ছে আরকি। কারণ আমরা বর্তমান তরুণ সমাজ, আমাদের আসলে যেভাবে চিন্তা করা হয় বা যেভাবে আমরা তাদেরকে চিন্তা করি, তারা কিন্তু আসলে সেরকম না। তারা খুবই ওপেন ফরওয়ার্ডেড, তারা সবকিছু জানে, সবকিছুর তথ্য রাখে। তারা এখন অনেক বেশি আ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। তো থাকার ফলে যেটা হয়, তারা আসলে সবাইকে খুব সহজেই আ রিড করতে পারে। কারা কি করছে, সেই বিষয়গুলো কিন্তু তারা সবকিছুই খোঁজখবর রাখে। তো সেদিক থেকে শফিকুর রহমানের কথাগুলো কিন্তু এখন আমাদের তরুণ প্রজন্ম খুব মনোযোগ দিয়ে শোনেন। এবং তারও কিন্তু একটা গ্রহণযোগ্যতা যত দিন যাচ্ছে ততই বাড়ছে। কারণ আমরা দেখেছি যে এক প্রকারের আ আওয়ামী লীগ সরকার পতন হলেও বিএনপি সরকারে না আসতে তারা যেভাবে আসলে চারদিকে
চাঁদাবাজি বলেন, যেভাবে নৈরাজ্য তৈরি করছে তাতে এক প্রকারে কিন্তু তরুণ সমাজ যথেষ্টই আসলে বিরক্ত। তো তারাও চায় আসলে বিকল্প কিছু। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে পরবর্তী সরকার আ কাদেরকে দেখতে চায় এরকম কিছু পোল দেখছিলাম। অনেকেই কিন্তু বলছে যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব। তো সেটার সংখ্যাটা হয়তোবা কম কিন্তু ধীরে, ধীরে কিন্তু এই আম ভাইবটা কিন্তু ধীরে, ধীরে তৈরি হচ্ছে। এবার আসি তিনি যেহেতু অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই সমাবেশ থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো তারপরে সবথেকে ভালো লাগার জায়গাটা এখানে দেখলাম যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু তাকে দেখতে গেছেন হসপিটালে। তিনি দেখতে গেছেন, তার সাথে আরো একজন নেতা ছিলেন আরকি। তো এই যে দেখতে গেছেন হসপিটালে তিনি সেই মুহূর্তে আগের চেয়ে অনেক ভালো ছিলেন আরকি। জামায়াত ইসলামের নেতা বা আমির। তো এই যে এই জায়গাটাতে কিন্তু একটা রাজনৈতিক যে শিষ্টাচার এটা কিন্তু আসলে প্রকাশ পেয়েছে। এবং যদিও এই আ সমাবেশে কিন্তু বিএনপির কাউকে আসলে আ আ এক আমন্ত্রণ জানানো হয়নি, কাউকে ডাকাও হয়নি কিন্তু এই আ আ সমাবেশে। কিন্তু তারপরেও যখন আ ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন এবং হসপিটালে ভর্তি হন, ঠিক সেই মুহূর্তে সন্ধ্যার পরে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে গেছেন, কুশল বিনিময় করেছেন এবং জামায়াতে ইসলামও কিন্তু ধন্যবাদ জানিয়েছে বিএনপিকে দেখতে আসার জন্য এবং সেই সাথে তারা তারেক রহমান এবং খালেদা জিয়াকে সালামও জানিয়েছেন। তো এই যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই যে রাজনৈতিক যে শিষ্টাচার, এটা এটা কিন্তু একটা ভালো ইঙ্গিত বহন করে সামনের দিনের জন্য। তো আমরা চাই এই শিষ্টাচারপূর্ণ আ সম্পর্ক প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরেই থাক। সামনের নির্বাচনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলই তার নিজ, নিজ গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তারা মাঠ পর্যায়ে জনসংযোগ করতে থাক। এতেই বরঞ্চ বাংলাদেশের মঙ্গল।